গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আমাদের আজকের নিবেদন রমাপদ চৌধুরীর উপন্যাস ছাদ। আজকে প্রথম পর্ব। তুচ্ছ একটি খবর পরিবারের সকলকে চমকে দিয়ে গেল। খবরটা সত্যি না মিথ্যে তা কেউ যাচাই করে দেখার কথা ভাবল না। যাচাই করার উপায়ও অবশ্য ছিল না। সোমনাথবাবুর মুখ দেখে স্পষ্ট কিছু বোঝা গেল না, কিন্তু তিনি মনে হলো ঈষৎ খুশি হয়েছেন, কিংবা উচ্ছ্বাস চাপা দেওয়া চিরাচরিত স্বভাব অনুযায়ী ভেতরের আনন্দটুকু ওর অবসরপ্রাপ্ত মুখের টানা পড়েনে তেমন স্পষ্ট হয়ে প্রকাশ পেল না। সোমনাথবাবু অনেকদিন হলো চাকরি থেকে রিটায়ার করেছেন, পুঁজি ফুরিয়ে আসছে। আগেকার দিন হলে কাশিবাস করতেন। সস্তার বাজারে আরও সস্তার জায়গা ছিল কাশী, কাব্য করে বলা হতো বারাণসী। সোমনাথবাবুর বাবা ওখানেই শেষ জীবন কাটিয়েছেন, মারা গেছেন। ধর্মের টান, বাবা বিশ্বনাথের আকর্ষণ, নাকি ওখানকার সস্তা গন্ডার বাজার, কোনটা যে সেকালের বৃদ্ধ বৃদ্ধাদের ওখানে টেনে নিয়ে যেত সোমনাথবাবু এতকাল নিঃসন্দেহ হতে পারেননি। আজকাল একটু একটু করে বুঝতে পারছেন, কিন্তু খবর নিয়ে দেখেছেন এখন আর কোথাও অল্প পুঁজির স্বর্গরাজ্য নেই, না মফস্বল শহরে না গ্রামেগঞ্জে। সোমনাথবাবুর বাবার নাম ছিল হংসনারায়ণ, কিন্তু পরমহংস হওয়ার স্বাদ তার আদৌ ছিল না। ডাক বিভাগে চাকরি করতেন, আজ এ ডাকঘর কাল ও ডাকঘর, ঘুরতে ঘুরতে শেষ অবধি মাঝারি ধাপ অবধি উঠেছিলেন। পেনশন যৎসামান্য, মাসে মাসে যেটুকু জমাতে পেরেছিলেন মেয়েদের বিয়ে দিতেই খরচ হয়ে গিয়েছিল। ছোট মেয়ের বিয়ের জন্য পেনশনের কিছুটা বিক্রিও করে দিয়েছিলেন। পেনশন কমিউট করাকে বলতো বিক্রি করে দেয়া, তাতে হাতে কিছু নগদ টাকা আসত। নগদ উড়ে যেত দুদিনেই। পরের মাসে মাসে পেনশনের ভাঙচুর টাকাটা নিতে গিয়ে আক্ষেপের অন্ত থাকত না। সোমনাথের চাকরি এবং সংসার হওয়ার পর হংসনারায়ণ হঠাৎ একদিন বলে বসলেন, ভাবছি তোর মাকে নিয়ে কাশিতে গিয়ে থাকব। মা বলেছিল ধর্মকর্ম করার সুযোগ তো হলো না, শেষ জীবনটা বাবা বিশ্বনাথের কাছে গিয়ে আশ্রয় নেব। সোমনাথ বিশ্বাস করেছিলেন, এখন বুঝতে পারেন। কিন্তু সোমনাথ এখন কোথায় যাবেন? এখন আর অভাবী মানুষের জন্য কোনো বাবা বিশ্বনাথ নেই, কোনো কাশী ধাম নেই। দশাশ্বমেধ ঘাটের সেই প্রকাণ্ড ছাতাগুলো গঙ্গা মৃত্তিকার তিলক কেটে দিয়ে এখন আর দারিদ্র্যকে আড়াল করতে পারে না। মফস্বলেও বাড়ি ভাড়া প্রচণ্ড বেড়ে গেছে, জিনিসপত্রের দামে আগুন। গ্রামের শান্তি নেই, জমি জমা যেটুকু ছিল তাও রাখতে পারেননি। এখন আক্ষেপ হয়, সময় থাকতে থাকতে বেচে দিয়ে যদি কোথাও একটা ছোটোখাটো বাড়ি করে নিতেন। এখন সেসব জমি বেদখল, বর্গা কিংবা সরকারের গর্ভে। ক্ষতিপূরণের নামমাত্র টাকা, তাও আদায় করা দুঃসাধ্য। এদিকে সোমনাথের পুঁজি ফুরিয়ে আসছে। একটা সেকেলে আধা সাহেব কোম্পানিতে চাকরি করেছেন, অনেক উঁচু অবধি উঠেছিলেন, এবং সেটাই এখন কাল হয়েছে। মানুষ যেখানে গিয়ে পৌঁছয় সেখানেই থাকতে চায়, সেখানে থাকতে পারলে, থাকতে পেলে তার মান মর্যাদা। নেমে আসতে হলেই কি লজ্জা। হংসনারায়ণের সময় এসব ছিল না। তখন পুঁজি ফুরিয়ে এলেই বলা যেত বাবা বিশ্বনাথ ডাকছেন, কিংবা কেউ কেউ বলতো এই ঘিঞ্জি শহর আর ভালো লাগে না, দেশ গায়ে চলে যাচ্ছি। পুকুরের মাছ, আমবাগান, শান্ত নিস্তব্ধ দুপুর, খোলা আকাশ, আরও কত সব কাব্য। সোমনাথ জানেন এই সবই বানানো অজুহাত। গ্রামের সেই শান্তি থাকলে কেউ গ্রাম ছেড়ে আসতো না। এই কলকাতা শহরটা তো গ্রামের মানুষরাই গড়ে তুলেছে রুটি রোজগারের ধান্দায়। তবু মান মর্যাদা বাঁচাবার একটা উপায় ছিল। চাকরি থেকে বিদায় নিয়ে শটান গ্রামে চলে যেত অনেকেই। লোকে বিশ্বাস করত সত্যি সত্যি গ্রামের নিসর্গ সৌন্দর্যের টানেই লোকটা বানপ্রস্থ নিয়েছে, কিংবা শৈশব স্মৃতির টানে। একালে তা হবার উপায় নেই। সকলেই বুঝে ফেলবে ব্যাপারটা কি, আসলে পুঁজি ফুরিয়ে গেছে। অথচ ওই টাকাটার দিকে তাকিয়েই সারাটা জীবন কাটিয়ে দিয়েছিলেন সোমনাথ। ওটাকেই ভেবেছিলেন নিরাপত্তা, ওটাকেই ভেবেছিলেন ভবিষ্যৎ। 5 ফুট 11 ইঞ্চি দৈর্ঘ্যের স্বাস্থ্যবান ঋজু শরীরের মধ্যে তখন একটা আত্মবিশ্বাস ছিল। সে আত্মবিশ্বাস টাকা দিয়ে কেনা যায় না, টাকার জন্য গড়ে ওঠে না। একটা আদর্শের পরিমণ্ডলের মধ্যে মানুষ হয়েছিলেন সোমনাথ। সেসব আদর্শের বর্ম পরে এতদিন কাটিয়ে এসেছেন।
এখন সেই গ্রন্থিগুলো আলগা হয়ে পড়ছে বলে এক এক সময় বড় বিচলিত হয়ে ওঠেন। সোমনাথের চেহারা একটা ব্যক্তিত্ব আছে, চশমার ফ্রেমে পদমর্যাদা। সেই পদ ছেড়ে এসেছেন বহুকাল আগেই। পোশাক পরিচ্ছদে অতি ব্যবহারের চিহ্ন, কিন্তু চশমার ফ্রেমেই যেন অতীত গৌরবের সাক্ষ্য। তবে এসব ছাড়িয়ে সোমনাথের চেহারায় চরিত্রে আরেকটা জিনিস ফুটে ওঠে, আত্মমর্যাদা। কারো গলগ্রহ হয়ে থাকবো না, ছেলেদের রোজগারে ভাগ বসাবো না। গর্ব করেই বলতেন, নিজের পায়ে দাঁড়িয়েছি, মৃত্যুর দিন অবধি নিজের পায়েই দাঁড়িয়ে থাকব। রিটায়ারমেন্টের সময় কোন এক সহকর্মী ওকে স্তোক দিতে এসেছিল। আপনারা চিন্তা কিসের, দুটো উপযুক্ত ছেলে রয়েছে। সোমনাথ সঙ্গে সঙ্গে ঘুরে দাঁড়িয়ে বলেছেন, এক্সকিউজ মি, ছেলেকে যারা লাইফ ইন্স্যুরেন্স ভাবে আমি তাদের দলে নেই। স্ত্রীকে একদিন বলেছিলেন, ছেলেদের জন্য স্নেহ ভালোবাসা থাকবে, মায়া মমতা থাকবে। ছেলে যখন, ওদের জন্য দুর্ভাবনা থেকে মুক্তি নেই। কিন্তু ভালোবাসতে গিয়ে তোষামত করো না। আমার প্রভিডেন্ট ফান্ড আছে, গ্র্যাচুইটি আছে, তোমার তো ভাবনা কিসের? অথচ ছেলে তো দূর কথা, বৌমাদের কারো সামান্য কোনো অসুখ বিসুখ হলেই এই মানুষটারই উদ্বেগের শেষ থাকে না। টেলিফোন তো এখন যন্ত্র নয়, যন্ত্রণা। ডায়াল করে করে না পেলে এই বৃদ্ধ বয়সে নিজেই দুপুর রোদ্দুরে চলে যাবেন ডাক্তারের কাছে। ছেলেরা কেউ ফিরে এসে বকাবকি করলে সোমনাথ বলবেন, তা বাড়িতে আর তো পুরুষ মানুষ নেই, আমি না গেলে কে যাবে? পুত্রবধূরা আড়ালে হেসে গড়াগড়ি দেয়। পুরুষ মানুষ, আসলে ওদের চোখে সোমনাথ এখন শিশু। স্বামীর কাছে অভিযোগ করে, বাবা তো দপদপিয়ে চলে গেলেন, আমরা ভেবে মরি কোথায় রোদ্দুরে মাথা ঘুরে পড়ে যাবেন, কোথায় গাড়ি চাপা পড়বেন। সোমনাথের তা মনে হয় না। ওর ধারণা আগের মতোই শক্ত সমর্থ আছেন। এই তো দিব্যি হেঁটে চলে বেড়াচ্ছেন, সিঁড়ি ভেঙে ছাদে উঠছেন। শুধু বাসে উঠলে দাঁড়িয়ে থাকতে হলে একটু ব্যালেন্সের অভাব বোধ করেন। সে এমন কিছু নয়। ওর চিন্তা এখন শুধু ব্যাংকের ব্যালেন্স নিয়ে, কারণ পুঁজি ফুরিয়ে আসছে। কেন এবং কিভাবে ফুরিয়ে যাচ্ছে তাও বুঝতে পারেন না। সংসার চলছে এখন ছেলেদের টাকায়, কিন্তু সোমনাথ নিজেকে নিজেই চালান। কোন ছেলে কত দেয় কিছুই খবর রাখেন না। বছর 15 আগে তখন চাকরি করেন, দুম করে একটা ভালো মতো প্রমোশন হলো, মাইনে বাড়ল। সোমনাথ নিজের ইচ্ছায় যত না, ছেলে মেয়েদের চাপে পড়ে ডোভারলেনের এই সুন্দর 3 তলার ফ্ল্যাটে উঠে আসতে হলো। বড় ছেলে নিরঞ্জন তখন বিয়ে করেছে, একটা বাচ্চা ছেলে আছে। সে প্রায় ঘরের অভাব নিয়ে অনুযোগ করত। সোমনাথ ভাবতেন ওটা আসলে হয়তো বউ ছেলে নিয়ে পৃথক ফ্ল্যাটে উঠে যাওয়ার ইচ্ছা। ভাবতে খারাপ লাগতো, একসঙ্গে থাকার একটা আনন্দ আছে না। কিন্তু একালের ছেলেরা কি আর ওসব বুঝবে? সোমনাথ জানতেন একদিন না একদিন ছেলেরা আলাদা হয়েই যাবে। তার জন্য নিজেকে তৈরি করেও রেখেছিলেন। কোনটা ভালো আর কোনটা মন্দ সোমনাথ অবশ্য নিজেও বুঝতে পারেন না। অফিসের অমিয়ভূষণ একদিন জয়েন্ট ফ্যামিলির খুব গুণগান করছিল। যাই বলুন, এক ছাদের তলায় একটা বিরাট পরিবার, হাসি আনন্দ হইচই, কারো কিছু হলে সবাই ছুটে আসবে। তাছাড়া খরচের দিক থেকেও। সোমনাথ হেসে বলেছিলেন, বাজে কথা, জয়েন্ট ফ্যামিলি তো আমি দেখেছি, কেবল হিংসে, রেশারেশি, তুচ্ছ ব্যাপার দিয়ে ঝগড়াঝাটি, মন কষাকষি। অমিয়ভূষণ বাধা দিয়েছিল, স্বামী স্ত্রী দুটি প্রাণী ঘরের দুদিকে দুজন মুখ ঘুরিয়ে বসে আছে, সেটাই কি মনে করেন খুব শান্তি? সোমনাথ হেসেছিলেন। হ্যাঁ, কারণ তাদের স্বাধীনতা আছে, অন্তত তারা মনে করে। তাদের রোজগার তারা কিভাবে খরচ করবে, নাইট শোয়ে সিনেমা দেখবে কিনা, ছেলেদের অসুখে অ্যালোপ্যাথি না হোমিওপ্যাথি। সোমনাথ এমনভাবে কথাগুলো বলেছিলেন যেন তিনি ওই ছোট্ট পরিবার, সুখী পরিবারের পক্ষে। জয়েন্ট ফ্যামিলি আদৌ পছন্দ করেন না। অমিয়ভূষণ তাই বলে বসল, বুঝবেন বুঝবেন, ছেলে যখন আলাদা হতে চাইবে বুঝতে পারবেন। গলার স্বর এবং কথার সুরে অমিয়ভূষণ যেন তার বার্ধক্যের ইতিহাস প্রকাশ করে ফেলল। হঠাৎ চুপ করে গেলেন সোমনাথ, যেন বুকের উপর একটা ঘা খেলেন। থমকে গম্ভীর হয়ে রইলেন কিছুক্ষণ, তারপর থমথমে গলায় বললেন, আই অ্যাগ্রি, ব্যথা পাবো, কষ্ট হবে, কিন্তু কোনটা ভালো আর কোনটা মন্দ কে ডিসাইড করে জানেন? দ্য ইকোনমিক ফ্যাক্টর।
অমিয়ভূষণ অবাক হয়ে তাকালো সোমনাথের মুখের দিকে, অস্ফুটে বলল, মানে? সোমনাথ এ ধরনের তর্ক পেলে আর কিছু চান না। হাসতে হাসতে বললেন, জয়েন্ট ফ্যামিলি ভালো বলে লোকে তাকে ডেকে নিয়ে আসেনি। সোর্স অব ইনকাম ছিল জমি কিংবা জমিদারি কিংবা ব্যবসা, সেটা সারা পরিবারের, সেজন্যই সমস্ত পরিবার ছিল একান্নবর্তী। কারো কোনো ভয়েস ছিল না, হেড অব দ্য ফ্যামিলি সব। অমিয়ভূষণ বলল, সে তো জানি, একজনের রোজগার বেশি আর একজনের কম, এসব হলেই তো ভাঙন শুরু হয়। সোমনাথ বললেন, একজনের স্বাধীনতা বেশি আরেকজনের স্বাধীনতা কম, এটা হলেও জয়েন্ট ফ্যামিলিতে কারো কোনো স্বাধীনতা ছিল না। অমিয়ভূষণ ঠাট্টা স্বরে বললে, স্বাধীনতা বলতে ওরা কি বোঝে জানি না। সোমনাথ চুপ করে রইলেন, কি যেন ভাবলেন, তারপর ধীরে ধীরে বললেন, টাকার বিনিময়ে যা বিসর্জন দেয়া যেত। এসব অনেক আগেকার কথা। এখন সোমনাথের হঠাৎ এক একদিন মনে পড়ে যায়, রিটায়ার করার এতকাল পরে বড় ছেলে শুধুই ঘরের অভাব নিয়ে করত। সোমনাথের বিরাট একটা লিফট হয়েছে তখন, আধা সাহেব কোম্পানিতে উঁচু ধাপের চাকরি, মোটা মাইনে। তুমি তো এবার বাড়ি ভাড়া পাবে অনেক বেশি, এই ভাঙা বাড়িতে আর থাকা উচিত নয়, ছোট ছেলে সুরঞ্জন বলেছিল। এসব দিকে সোমনাথের কখনো কোনো কামনা বাসনা ছিল না। ছিমছাম ছাদওয়ালা একটা বাড়ি হলেই হলো, তার বেশি কিছু চাননি। স্যুটটুট পরতেন, দামি জুতো, আপিসের স্টেশন ওয়াগন নিয়ে যেত, ফিরিয়ে দিয়ে যেত। বাড়ি ফিরেই সেসব আদব কায়দা গা থেকে খুলে ফেলতে পারলেই সোমনাথ আসল মানুষ। সোমনাথের নিজের মধ্যে একটা সুপ্ত ইচ্ছা ছিল কিনা কে জানে, হঠাৎ একদিন বললেন, তোরা সবাই যখন বলছিস, দেখ তাহলে। অর্থাৎ ভালো একখানা বাড়ি বা ফ্ল্যাট। বাড়ি কোথায় জুটবে, সেসব দিয়ে ডোভার লেনের এই নতুন বাড়ির 3 তলার ফ্ল্যাটখানাই পছন্দ হলো। বেশ স্পেশাস, 3 ঘরের 2খানা পাশাপাশি ফ্ল্যাট জুড়ে রীতিমতো রাজস্বিক ব্যাপার। সে প্রায় 20 বছর আগের ঘটনা। তখনকার বাজারে ভাড়াটা বেশি মনে হয়েছিল, 600 টাকা। ইতিমধ্যে কলকাতায় বাড়ি ভাড়া বাড়তে বাড়তে এমন জায়গায় পৌঁছেছে যে সোমনাথ নিশ্চিন্ত তার ছেলেরা কেউ তাকে ছেড়ে যাবে না। দ্য ইকোনমিক ফ্যাক্টর। মনে পড়ে যায় একদিন অমিয়ভূষণের সঙ্গে তর্ক করতে গিয়ে কথাটা বলেছিলেন, কিন্তু কি চরম সত্য। যখন বলেছিলেন তখনও তার সত্যতা সম্পর্কে এমন নিঃসন্দেহ ছিলেন না। স্ত্রীপুত্র নিয়ে নিরঞ্জন কিংবা সুরঞ্জন আলাদা হবে কিংবা অন্য কোথাও উঠে যাবে, এই আশঙ্কা এখন আর নেই। সে ভয় উবে গেছে, যদি না কেউ অফিসের ফ্ল্যাট পেয়ে যায়। এক এক সময় সোমনাথের নিজেকে বড় বেশি স্বার্থপর মনে হয়, যেন ছেলেদের উন্নতি চান না, অর্থাৎ ছেলেদের উন্নতিকে ভয় পান। অথচ ছেলেদের মানুষ করার জন্য একসময় কি না করেছেন। তখন মাইনে কম, নিচের ধাপের চাকরি, আপিসে খাটাখাটুনি, তবু নিজেই দুবেলা ছেলেদের পড়াতেন। অফিসে একটু একটু করে ওপরে উঠেছেন, মাইনে বেড়েছে, আর নিজেদের সব সুখ থেকে বঞ্চিত করে খরচ করেছেন ছেলেদের জন্য। ভালো স্কুল, ভালো কলেজ, বাড়িতে ভালো টিউটর। ছেলেদের নিয়ে কত কি স্বপ্ন দেখতেন, তারা বড় হবে, বড় চাকরি করবে, সুখী হবে। নিজেদের উন্নতি, নিজেদের বড় হওয়া শুধু ছেলেদের একটা স্টার্টিং পয়েন্ট। আমি যেখানে পৌঁছেছি তোদের সেখান থেকে শুরু করতে হবে। হংসনারায়ণের পর সোমনাথ যেভাবে শুরু করেছিলেন, ছেলেরা কেউ তাকে এখনো হতাশ করেনি। কিন্তু ইদানিং উনি একটু বিচলিত। যত বুড়ো হচ্ছেন ততই আত্মবিশ্বাস কমছে, মায়া বাড়ছে ছেলে মেয়েদের উপর, নাতি নাতনিদের উপর। ছেড়ে থাকার বা দূরে থাকার কথা ভাবতেই পারছেন না। অথচ বাড়িওয়ালা একটু একটু করে অসুবিধা ঘটাচ্ছে, ফ্ল্যাট ছাড়তে বলছে। এই একটা কথাই সোমনাথ বড় বিভ্রান্ত বোধ করেন। নিজেকে নিরাশ্রয় মনে হয়, অসহায় ঠেকে। এই বৃদ্ধ বয়সে বাড়ি ছাড়তে হলে কোথায় গিয়ে উঠবেন? ছেলেরা সাহস যোগায়, ছাড়তে বললেই তো ছাড়া যায় না। কিন্তু সোমনাথ কোনো সাহস পান না। ওই বাড়ি ছেড়ে দেওয়ার কথাটা ওর সমস্ত শান্তি কেড়ে নেয়। খবরের কাগজের বিজ্ঞাপন খুঁজতে খুঁজতে হতচকিত হয়ে যান। 1000, 1500, 2000, তার উপর একটা রহস্যজনক শব্দ টার্মস, অর্থাৎ 20-30 হাজার টাকা সেলামি কিংবা অগ্রিম। চোখের সামনে ফ্ল্যাটের দাম হু হু করে বেড়ে 2.5 লাখ 3 লাখে গিয়ে পৌঁছেছে। এখন আর উপায় নেই। একটা ছোট্ট ফ্ল্যাট কিনতে হলেও মন্ত্রী ধরতে হয়, একটা ভাড়ার ফ্ল্যাট পেতেও।
সোমনাথ বুঝতে পারেন না কয়েক বছরের মধ্যে দিনকাল কিভাবে পাল্টে গেল। ওর ছিল আধা সাহেব কোম্পানি, এদের দিশি কোম্পানি পুরো সাহেব। আর এক ধাপ উঠলেই নিরঞ্জন নাকি কোম্পানির ফ্ল্যাট পেয়ে যাবে। তখন বাবা মাকে নিশ্চয়ই ফেলে রেখে যাবে না, কিন্তু ওরাই কি সেই সাহেবিয়ানার সঙ্গে নিজেদের মানিয়ে নিতে পারবেন? তাছাড়া সুরঞ্জনের কি হবে? সুরঞ্জনকে অসহায় ফেলে রেখে উনি যাবেন কি করে? অথচ সমস্ত পরিবারটার ওই ফ্ল্যাটের স্থান হবে না তাও জানেন। সুরঞ্জন তখন কোথায় যাবে? নিজের চাকরি, পিএফ, গ্র্যাচুইটি, বড় ছেলের উন্নতি সব অর্থহীন মনে হয়। নিজের পায়ে দাঁড়িয়ে থাকা সমস্ত পরিবার মনে হয় কাগজের নৌকো, ভাসতে ভাসতে যে কোনো মুহূর্তে জলে ডুবে যাবে। এক এক সময় বড় হতাশ হয়ে পড়েন। কি লাভ হলো এতকাল চাকরি করে, ছেলেদের মানুষ করে? যেদিন সুরঞ্জনেরও চাকরি হলো ভাবলেন জীবন সার্থক। এখন মনে হয় শৈশবের দিনগুলি ভালো ছিল। সামান্য চাকরি, কিন্তু কম ভাড়ায় বাসস্থান জুটত, সস্তার বাজার, সামান্য পেনশন, তাও সম্বল। হংসনারায়ণ বলছেন, ভাবছি তোর মাকে নিয়ে কাশি গিয়ে থাকব। হংসনারায়ণ হয়তো এমন নিরাশ্রয় বোধ করেননি, মান মর্যাদা ক্ষুণ্ণ হয়নি। সোমনাথ জানেন, বাবা বুঝতে পেরেছিলেন ছেলের সামান্য রোজগারে ভাগ বসিয়ে তার নিজেরও শান্তি থাকবে না, ছেলেরও শান্তি কেড়ে নেওয়া হবে। বাবার কাছ থেকে ওই শিক্ষা পেয়েছিলেন সোমনাথ। এক ধরনের অহংকার, কারো কাছে হাত পাতব না, কারো সাহায্য নেব না, সারা জীবন নিজের পায়ে দাঁড়াবো। কিংবা কে জানে, হয়তো সেই ছেলেবেলার আদর্শের দিনগুলো, যখন সব স্বার্থ ভুলে নিজেকে বিলিয়ে দিতে চেয়েছিলেন। মাত্র কয়েকটা বছর, যৌবনের একটা পর্ব, সেসব কথা এখন ভুলে গেছেন সোমনাথ, কিন্তু রক্তের মধ্যে রয়ে গেছে। ছেলেকে যারা লাইফ ইন্স্যুরেন্স ভাবে, আমি তাদের দলে নেই, গর্বের সঙ্গে একদিন বলেছিলেন। এই গর্ব কি শুধুই পিএফ গ্র্যাচুইটির টাকাটা চোখের সামনে ঝুলছে বলে, অথবা পৈতৃক সূত্রে পাওয়া আত্মমর্যাদা, সেন্স অফ প্রেস্টিজ? কিন্তু তার পরপরই ধাক্কা খেলেন। অবসর নেবার পর একদিন রাস্তায় এক পুরনো বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেল। রীতিমতো বুড়ো হয়ে গেছে, মাথা ভরা টাক, সরকারি কলেজের অধ্যাপক ছিল। সোমনাথ চিনতে পারেননি। সেই সামনে এসে বললে, সোমনাথ না? বোধহয় গলার স্বরেই চিনতে পারলেন। বললেন, কোথায় চলেছ? বিষণ্ণ মুখে সে বললে, ঘুরছি আর ঘুরছি আর ঘুরছি। 1.5 বছর হয়ে গেল ভাই, পেনশন আর আদায় করতে পারছি না। দুঃখের সঙ্গে বলেছিল, রাতারাতি সমস্ত মানুষগুলো কেমন অমানুষ হয়ে গেল। জমাতে তো কিছু পারিনি, কি করে যে সংসার চলছে। একটু থেমে বলেছিল, বুড়োদের জন্য এখন আর কারো কোনো সিম্প্যাথি নেই। সোমনাথ সমবেদনা জানিয়েছিলেন, কিন্তু তার কষ্ট কিংবা উৎকণ্ঠা ঠিক বুঝে উঠতে পারেননি। শুধু মনে হয়েছিল অন্যায়, ঘোর অন্যায়। এ কেমন ক্ষুদ্রতার রাজ্যে আমরা বাস করছি, যেখানে এক বৃদ্ধ মানুষকে অসহায়ের মতো ঘুরতে হয় জীবনের শেষ প্রান্তে পৌঁছে, তার প্রাপ্য পেনশনের জন্য। আশায় আশায় ছিলেন পিএফের টাকাটা নিয়ম মতো ঠিক পেয়ে যাবেন যথাসময়ে। তবু উৎকণ্ঠা ছিল, যদি হঠাৎ মারা যায়, স্ত্রী কি সরকারি গর্ভ হতে আদায় করতে পারবে টাকাটা? তখন তো আইনের আরও ঘোর প্যাচ। লোডশেডিংয়ের জন্য লিফট বন্ধ, হেঁটে হেঁটে উঠছিলেন। 8 তলায় উঠতে হবে। পাশাপাশি আরেক বৃদ্ধ, একই উদ্দেশ্য, পিএফের টাকা তুলবেন। ভদ্রলোক হাসছিলেন হাঁপাতে হাঁপাতে। বললেন, শালার গভর্নমেন্ট 8 তলায় অফিস করেছে কেন জানেন? অর্ধেক লোক যাতে হার্ট ফেল করে মারা যায়। এই নিয়ে 8 বার এলাম, 5 মাস হয়ে গেল। সোমনাথের সেটা প্রথমবার। কথা শুনে ভয় পেয়ে গেলেন। ভদ্রলোক বললেন, অরাজক অবস্থা মশাই, অরাজক অবস্থা। গভর্নমেন্ট ইচ্ছে করে এমন অব্যবস্থা করে রেখেছে। সরকারের তো সব ব্যবসাতেই লোকসান, এই একটা ব্যবসায় সবচেয়ে বেশি লাভ। ভেবে দেখুন, ব্যাংকে 3 বছর রাখলে 11%, আর এখানে 30 বছর রেখে 8.5। দিব্যি বসে বসে 2%, 3% প্রফিট। সেই টাকায় মন্ত্রীরা প্লেনে চড়ে, বিলেত আমেরিকা যায়, দামি হোটেলে থাকে। বর্বর দেশ মশাই, বর্বর দেশ। ভদ্রলোকের রাগ দেখে সোমনাথ হেসে ফেলেছিলেন, কিন্তু উৎকণ্ঠা যায়নি। একটা চাপা উদ্বেগ। ওই টাকাই তো এখন সম্বল, নিজের হাতে না পাওয়া পর্যন্ত নিশ্চিন্তি নেই।
আর তখনই 8 তলায় পৌঁছে দেখতে পেলেন সেই বিধবা ভদ্রমহিলাকে। বাচ্চা একটা মেয়ের হাত ধরে দাঁড়িয়ে আছেন। মুহূর্তে যেন নিজের স্ত্রীর ছবিটা দেখতে পেলেন সোমনাথ। এমন কত বিধবাই তো দরজায় দরজায় ঘুরছে, ভিক্ষের হাত পেতে স্বামীর নিজের প্রাপ্য টাকা ফেরত চাইছে। কোনো সভ্য দেশে এমন হয় নাকি? অথচ অফিসের লোকজন একজনকেও অমানুষ মনে হলো না। সহানুভূতি আছে, সমবেদনা আছে, কিন্তু অদ্ভুত সব আইন আর নিয়মের জালে আবদ্ধ। সকলের মনেই ভয় ভয়, কখন কি ভুল করে ফেলি। চাকরি বাঁচাতে ব্যস্ত সকলে। দ্য সিস্টেম, ওই আইনগুলোই ভালো মানুষগুলোকেও অমানুষ করে তোলে। কাজ না করলে কোনো রিস্ক নেই, কাজ করলেই ভয়, যদি ভুল করে ফেলি বিপদে পড়ব। উদ্বেগ আর উৎকণ্ঠায় অনেকগুলো মাস কেটেছে তখন। তারপর সত্যি সত্যি টাকাটা পেয়ে গেলেন। টাকাটা পেয়ে মনে হয়েছিল নিশ্চিন্ত, এখন আর মারা গেলেও কোনো অনুতাপ হবে না, স্ত্রীকে বাকি জীবন ছেলেদের উপর নির্ভর করে কাটাতে হবে না। কিন্তু এতগুলো টাকা, তবু এখন আর তার কোনো দামই নেই। শহরতলিতেও একটা ফ্ল্যাট কেনা যায় না সারা জীবনের সঞ্চয়ে। কে যেন বলছিল টাকার এমন মূল্যহ্রাস ঘটছে। সোমনাথ হেসেছিলেন কথাটা শুনে। টাকার মূল্যহ্রাস ঘটেনি, ঘটেছে মানুষের। উনি বেশ বুঝতে পারেন ওর নিজেরও মূল্যহ্রাস ঘটে যাচ্ছে। এখন আর সেই নিজের পায়ে দাঁড়ানোর অহংকার নেই। সংসার ওকে টানতে হয় না, কিন্তু বাড়ি ভাড়া নিজেই দেন। আরও কিছু টাকা ধরে দেন বড় বৌমার হাতে। সংসার খরচ দেয় নিরঞ্জন আর সুরঞ্জন। ওরা কে কি দেয় না দেয় উনি ভালো করে জানেনও না। তবু পুঁজি ফুরিয়ে আসছে। ওদের নিজেদের খরচ খরচা তো আর হাত পেতে নিতে পারেন না। তাছাড়া সংসার খরচ নিতে চায়নি বলেই অন্যভাবে পুষিয়ে দেন সোমনাথ। নাতি নাতনির জন্য পোশাক পরিচ্ছদ, কিংবা বোমাদের জন্য সিল্কের শাড়ি কিংবা কাশ্মীরি শাল। আত্মীয় স্বজন কিংবা বন্ধু বান্ধব এলে সে খরচ সোমনাথের। চা মিষ্টি। সোমনাথ নিজেই দেখতে পান সেই আত্মবিশ্বাসী কিংবা অহংকারী মানুষটা ধীরে ধীরে কেমন নুয়ে পড়ছে। আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব কিংবা পাড়াপড়শির চোখেও যেন আর সেই সমীহ নেই। তাতে সোমনাথের কিছু আসে যায় না। তবে পুঁজি ফুরিয়ে আসছে, এই খবরটা সকলের কাছ থেকে যথাসম্ভব চাপা রাখেন। বুঝতে পারেন শরীরে কিছু মেদ আর মাংসের মতো ওই টাকা জিনিসটাও ব্যক্তিত্ব গড়ে তোলে। 5 ফুট 11 ইঞ্চি দৈর্ঘ্যের ঋজু সবল স্বাস্থ্যের স্মৃতিচিহ্ন এখনো ওর শরীরে স্পষ্ট, কিন্তু চোখে ভবিষ্যৎ সম্পর্কে একটা দুশ্চিন্তা। তবু এই নতুন খবরটা শুনে 70 বছরের সেই চোখ দুটিতে একটা খুশির আভাস উপচে পড়তে চাইল। চিরাচরিত স্বভাব অনুযায়ী সেটা চাপা দিতে চাইলেন। কিন্তু খবরটা বাড়িতে জানাজানি হয়ে গেছে ততক্ষণে। তুচ্ছ একটা খবর, সত্যি না মিথ্যে তাও জানেন না সোমনাথ। যাচাই করে দেখার উপায়ও নেই। অনেককাল রিটায়ার করেছেন। দেখতে দেখতে 70 পার হয়ে এলেন। পুরনো দিনের বন্ধুবান্ধবরা কমই আসে। কয়েকজন তো পৃথিবী থেকেই বিদায় নিয়েছে। এক শুধু মুস্তাফি আসে মাঝে মাঝে। বালিগঞ্জ প্লেসে বাড়ি করেছিল অনেক আগেই। সে এসে শুধু অনুশোচনা দিয়ে যায়। সময় থাকতে একটা বাড়ি করলেন না সোমনাথবাবু? এখন তো সব ধরাছোঁয়ার বাইরে। ভাইরা ভাই শক্তিপদে এসে বলে, আমার মতো সল্ট লেকে একটা প্লট কিনে রাখলেও পারতে, ছেলেরা ভবিষ্যতে বাড়ি করে নেবে। এসব শুনে সোমনাথ ভিতরে ভিতরে বিরক্ত হন, ভেঙে পড়েন। যেন সমস্ত জীবনটাই তার ব্যর্থ হয়ে গেছে। নিজের শিক্ষা দীক্ষা, বড় চাকরি, ছেলেদের মানুষের মতো মানুষ করা, মেয়েদের ভালো বিয়ে দেয়া, এসব যেন কিছুই নয়। দেখতে দেখতে দেশটা কেমন বদলে গেল। আগেকার দিনে এসব নিয়ে কেউ মাথা ঘামাতো না। সারা জীবন ভাড়া বাড়িতে কাটিয়ে দিয়ে এসেছেন কত বিখ্যাত মানুষ। তখন মানুষের পরিচয় ছিল অন্যত্র। অথচ কয়েক বছরের মধ্যে সব পাল্টে গেল। লোকে বলে ইনফ্লেশন। ইনফ্লেশন যেন এই প্রথম, আগে কখনো হয়নি। আসলে মানুষগুলোই বদলে গেছে, মানুষের লোভ। আর সেই লোভ সমস্ত মানুষকে করে দিয়েছে নিরাশ্রয়। জমি, বাড়ি, ফ্ল্যাটের দাম তরতর করে বেড়ে চলেছে। সঙ্গে সঙ্গে বাড়ি ভাড়া বাড়ছে। 1000, 1500, 2000ও থামতে চায় না। সকালে সামনের ফুটপাতে পায়চারি করে আসেন সোমনাথ। একটু ঠান্ডা বাতাস মেখে আসেন। একটা বাড়ির পাঁচিলের ওপাশ থেকে ঝুঁকে পড়া শিউলি গাছটা ফুল ঝরিয়ে রাখে।
সেখানে দুদণ্ড দাঁড়িয়ে শৈশব দিনের মতো ফুলের আঘ্রাণ নেন। আর যেদিন বেড়াতে যাওয়ার সময় শিবেনবাবুর সঙ্গে দেখা হয়, কেমন আতঙ্কিত হয়ে ওঠেন। এখনই হয়তো সারাটা দিন নষ্ট করে দেবে। এই যে সোমনাথবাবু, কেমন আছেন? সহাস্য মুখের প্রশ্ন। সোমনাথ কোনো রকম উত্তর দেন, ভালোই। ভয় ভয় করে, শিবেনবাবুকে এড়িয়ে যেতে পারলেই যেন বাঁচেন। কিন্তু তার আগেই কি করলেন কিছু? ছেলে তো দিল্লি থেকে চিঠি দিয়েছে, বউ ছেলে নিয়ে চলে আসছে। সোমনাথ উত্তর দেন, চেষ্টা তো করছি। কোনো রকমে তাকে এড়িয়ে চলে আসেন। কোনো মানুষের এখন আর কোনো পরিচয় নেই। নিজস্ব বাড়ি আছে কিনা, ফ্ল্যাট আছে কিনা, তা না হলে তুমি নিরাশ্রয়, তুমি উদ্বাস্তু। সর্বস্ব দিয়ে তোমার শুধু একখানা ফ্ল্যাট চাই, তাহলেই তুমি মানুষের মতো মানুষ। তুমি মন্ত্রী ধরতে পারো কিনা, তার কাছ থেকে মাথা নিচু করে একটা ফ্ল্যাট ভিক্ষা পেলেই তোমার মাথা তুলে দাঁড়াবার অধিকার জন্মে যাবে। তুমি শুধু মাথা নিচু করে চলো মাথা তুলে দাঁড়াবার জন্যে। ছেলেকে ভালো স্কুলে ভর্তি করার জন্য একে ওকে ধরো, পরিবর্তে দাম দাও। একটু অন্যায় অবিচার, তোমার হাতে যেটুকু শক্তি আছে। কলেজে ঢোকাতে হলে, চাকরি পেতে হলে, প্রমোশন, ট্রান্সফার, একখানি ভাড়ার ফ্ল্যাট কিংবা নিজস্ব, সব জায়গায় মাথা নিচু করে করে, সব জায়গায় কিছু না কিছু দাম দিতে দিতে যদি উঠতে পারো, তবেই তুমি মাথা তুলে দাঁড়াতে পারবে। জীবনের কোনো একটা ক্ষেত্রে যদি মাথা তুলে দাঁড়াতে চাও, তাহলে অনেক দেবতা কিংবা অপদেবতার কাছে মাথা নোয়াতে হবে। সোমনাথ এইসব কথাই ভাবতেন, আর মাঝে মাঝে মেরুদণ্ড সোজা করে ভাবতেন, আমি মাথা নোয়াবো না। তার মাঝখানে একটা তুচ্ছ খবর এসে পৌঁছল। সারা পরিবারকে যেন চমকে দিয়ে গেল সেই খবরটা। ছোট্ট একটা খবরে যেন সমস্ত পরিবারের মাথা উঁচু হয়ে গেল। দুপুরের খাওয়া দাওয়ার পর বিছানা একটু গড়িয়ে নেন সোমনাথ। টানা ঘুম দেন 4টে অবধি। সে সময় নিরঞ্জনের ছোট মেয়ে স্কুল থেকে ফেরে, একটানা বেল বাজায়। ঠিক এই সময় স্কুল বাস ওকে নামিয়ে দিয়ে যায়। বেলু দুষ্টুমি করে কিংবা একটু অধৈর্য হয়ে একটু বেশিক্ষণ কলিং বেল টিপে রাখে। ধমক দিলেও শোনে না, হাসে। সোমনাথকেই উঠতে হয়, কপাট খুলে দিতে হয়। বৌমা দুজনই তখন অকাতরে ঘুমাচ্ছে নিজের ঘরে। ছেলেমেয়েরা বেশিরভাগই ফেরে 5টার পর। শুধু বেলুই এই সময়। সোমনাথের ঘুম ভেঙে গেল কলিং বেলের আওয়াজে। ভাবলেন বেলু ফিরেছে, কিন্তু না। কলিং বেলের আওয়াজগুলো ওর চেনা হয়ে গেছে। কোনটা নিরঞ্জন আর কোনটা সুরঞ্জন, নাতি নাতনিদের কে কখন আসছে, কলিং বেলের আওয়াজ শুনেই বুঝতে পারেন। এমনকি সকালে জমাদার যখন বাথরুম পরিষ্কার করতে আসে তখনও। যেন বুকের মধ্যে বাড়ির সকলের নামগুলো সাজানো আছে পরপর। এক একটা আওয়াজ শোনেন আর পাশে টিক দিয়ে দেন। চোখেও সকলকে দেখতে পান না, যে যার নিজের ঘরে চলে যায়। বড় জোর জুতোর শব্দ শোনেন। তারপর একসময় ডাক দেন, বড় বৌমা, সন্তু ফিরল না এখনো? বড় বৌমা এসে বলে যায় ওর কলেজে কি একটা ফাংশন আছে। ও, হিসেব মিলিয়ে নিয়ে সোমনাথ নিশ্চিন্ত। তাই কলিং বেলের আওয়াজ শুনেই বুঝলেন বাড়ির কেউ নয়। কে হতে পারে? ধীরে ধীরে বিছানা ছেড়ে উঠলেন। অপরিচিত কেউ হলে ঝট করে দরজা খোলেন না। এই সময় ছেলেরা সব অফিসে, বলা যায় না, যা দিনকাল। এসে দরজার ফোকরে চোখ রেখে দেখলেন। দেখেই সঙ্গে সঙ্গে দরজা খুলে দিলেন। আরে রামেশ্বর, এসো এসো, কামিন। বসার ঘরখানা নিরঞ্জন চমৎকারভাবে সাজিয়েছে। এই ঘর সাজানোর পেছনে নিরঞ্জনের কৃতিত্ব কতখানি আর কতখানি পুত্রবধূ অরুণার, তা অবশ্য সোমনাথ জানেন না। এই ফ্ল্যাটে উঠে আসার সময় সোমনাথ তখনও চাকরি করেন। সেই পুরনো দিনের আসবাবপত্র নিয়েই এসেছিলেন। অযথা কিছু টাকা নষ্ট করার তিনি কোনো অর্থ খুঁজে পাননি। সেসব আসবাবপত্রের ধরন ধারণ একটু প্রাচীন ঘেঁষা বলেই যে বরবাদ করে দিতে হবে, আধুনিক ডিজাইনে কেন যে ঘর সাজাতে হবে, বুঝতে পারেননি সোমনাথ। ধাপে ধাপে উপরে উঠেছেন, আর অনেক কষ্টে বাঁচানো টাকা দিয়ে বেতে বোনা কাঠের চেয়ার, আরাম কেদারা খাট, আলমারি এসব কিনেছিলেন। রিয়েল বার্মাটিক, যেমন পালিশ ধরে তেমনি টেকসই। ঘর জুড়ে ওগুলো শোভা পেত। একদিন হঠাৎ অরুণা আর নিরঞ্জন একখানা মোটা ছবির বই নিয়ে এসে দেখালো। অরুণা বলল, দেখুন তো বাবা, এই ডিজাইনটা ওটার চেয়ে ভালো নয়? প্রথমটা হতচকিত হয়ে গিয়েছিলেন,
বুঝতেই পারেননি ব্যাপারটা কি। বইটা হাতে নিলেন, নেড়েচেড়ে দেখলেন। একখানা বিদেশি বই, নানা রকম ডিজাইনের। পাতা উল্টে দেখতে দেখতে একটু লজ্জা পেয়েছিলেন। পাতার পর পাতা রঙিন ছবিতে ড্রয়িং রুম, ড্রয়িং রুমের নানান ডিজাইন, খাট, আলমারি, ওয়ার্ড্রোব, বুককেস, কোথাও ফ্রক কিংবা গাউন। বেশ কয়েকটা পাতা জুড়ে মেম সাহেবদের উলঙ্গ শরীর দেখানো ব্রা করসেট, আরও কত কি। তাড়াতাড়ি উল্টে গিয়েছিলেন পাতাগুলো। অরুণা হাত থেকে বইখানে কেড়ে নিয়ে পেজ মার্ক দেওয়া দুটো পাতা আবার দেখালো। দু ডিজাইনের সোফা, কাউচ, টিপয় ডিভান, কার্পেটে সাজানো বসার ঘর। ইতিমধ্যে বুঝতে পেরেছেন সোমনাথ, আসলে একটা ডিজাইন পছন্দ নিরঞ্জনের, আরেকটা অরুণার। কোনটা ভালো ওকেই বিচার করতে হবে। উনি অরুণার দিকে তাকালেন হাসি হাসি মুখে, আর তখনই নিরঞ্জন বললে, অফিসের লোকজন আসে, সাজানো ড্রয়িং রুম সবারই, তাই। কথা শেষ করল না। সোমনাথ ভেবেছিলেন কোনো একখানা ঘর হয়তো বেলুদের পড়ার ঘরখানায় সাজাবে। তবু মনে মনে বললেন, তোর কাছেই লোকজন আসে, আমার কাছে যারা আসতো তারা কিছু নয়। মুখে কিছু বলেননি, কিন্তু হঠাৎ একদিন দেখলেন বসার ঘর থেকে ওর এতদিনের মায়া মাখানো সেরা বার্মাটিকের সেই চেয়ার টেবিল সরিয়ে পেছনের বারান্দার এক কোণে রাখা হচ্ছে। চোখের সামনে ওগুলো সরিয়ে নিয়ে যেতে দেখে বলে উঠলেন, কি হবে ওগুলো, কি হবে? নিরঞ্জন কাচুমাচু মুখে বললে, নতুন সোফা, কাউচ, টিপয় আজই এসে যাবে। সোমনাথের বুকে বড় লেগেছিল। ধীরে ধীরে বলেছিলেন, বারান্দা জুড়ে ওগুলো রেখে কি লাভ, কুড়োল দিয়ে কেটে জ্বালানি করে দে। তারপর সেগুলো একে একে কাজের লোককে দিয়ে নিজের শোবার ঘরেই ঢুকিয়ে নিয়েছিলেন। ভেতরটা থরথর করে কাঁপছিল। কাকে আর শোনাবেন, স্ত্রীকেই উদ্দেশ্য করে বললেন, পুরনো মডেল বলে বাপ মাকেও বোধহয় খারিজ করে দেবে। তারপর বিড়বিড় করে নিজেকেই যেন বলেছিলেন, এই চেয়ারে একসময় কারা এসে বসতো, ঘন্টার পর ঘন্টা কাটিয়ে যেত, তা যদি জানতিস। স্ত্রী বলে উঠেছিল, চুপ করো চুপ করো। আসলে উনি স্বামীর রাগ চেনেন, বহুবার দেখেছেন। তা থেকে বাড়িতে একটা না অশান্তি ঘটে যায়। সোমনাথ দাঁতে দাঁত চেপে ঠাট্টার ছলে বললেন, আপিসের লোকজন। এই জিনিসগুলোর উপর ওর খুব মায়া, রক্তের সম্পর্ক। এক এক বিন্দু রক্ত দিয়েই তো কত কষ্টের মধ্যে কিনেছিলেন। খাঁটি বার্মাটিক, ভালো মিস্ত্রিকে দিয়ে করিয়েছিলেন। এদের অশ্রদ্ধা করা মানে ওকেই অশ্রদ্ধা করা। বুকে লেগেছিল, চাপা রাগটা তাই প্রকাশ করে ফেলেছিলেন যখন নতুন সোফা কোচ এলো, ডিভান এলো। দেখে বললেন, এ তো সিপিটি, বাজে, যত সব ফাঁকিবাজি, শুধু ওপর চালাকি। ওদের যুগটাই ছিল খাঁটির, এ যুগটা শুধু সেকেন্ডের জিনিসের ওপরের শোভা। তবু মেনে নিতে হয়েছিল। এখন ভালোই লাগে, শুধু নিজেকে এ ঘরে বেমানান মনে হয়। ফোমের গদিতে বসতেও কেমন অস্বস্তি। ওর কাছে বেতে বোনা চেয়ারটাই সবচেয়ে আরামপ্রদ। রামেশ্বরকে নিয়ে এসে ঢুকলেন বসার ঘরে। ও, এক যুগ পর তোমার দেখা মিলল, কেমন আছো বলো? রামেশ্বর বসল, খুঁটিয়ে খুঁটিয়ে ঘরখানা দেখতে লাগল। সোমনাথ নিজেও খুব কমই আসেন তিনি এই ঘরে। বিশেষ ঘনিষ্ঠ যারা, তাদের নিয়ে যান নিজের শোবার ঘরেই। অবশ্য রামেশ্বর এককালে খুব ঘনিষ্ঠ ছিল, সেই আদর্শের যুগে, যখন সমস্ত দেশ, দেশের মানুষ, সমাজ সবকিছু রাতারাতি বদলে দেবেন বলে স্বপ্ন দেখতেন। শেষ পর্যন্ত সব স্বপ্ন এসে জমা হয়েছিল এই সংসারের মধ্যে। সমস্ত আদর্শ বাঁচিয়ে রাখতে চেয়েছেন ঘরের চার দেয়ালের ভেতর। রামেশ্বরও তাই। সোমনাথ এবার রামেশ্বরের দিকে ভালো করে তাকালেন, হাসতে হাসতে প্রশ্ন করলেন, রিয়েল না ফলস দাঁতগুলো? রামেশ্বর হেসে উঠল, বাদিয়েছি বাদিয়েছি। সোমনাথ বললেন, আমার কিন্তু রিয়েল, মাত্র 3টে তুলেছি। আশ্চর্য, তুমি কিন্তু আমার চেয়ে 2 বছরের বড়। সোমনাথ হাসলেন, চোখ গেল দেয়ালে। একটা বিশাল ছবি টাঙিয়েছে নিরঞ্জন। মাথা মুন্ডু কিছুই বোঝা যায় না। হয়তো মডার্ন আর্ট, মনে মনে ভাবেন। কবে এনেছে কে জানে, জানতেও পারেননি। মডার্ন, আজকাল গরুকে গরু বলে চেনা গেলে আর আর্ট বলে না। তারপর কি খবর, আছো কেমন? সোমনাথ প্রশ্ন করলেন। উঠে দাঁড়ালেন, বসো, আসছি।
এই ফাঁকে রামেশ্বরের নাম করে যদি এক কাপ চা পাওয়া যায়, এমনিতে বেলু ফেরার পর চা বরাদ্দ। ছোট বৌমা দীপাকে দেখতে পেয়ে চায়ের কথা বললেন। সে তখন সবে ঘুম থেকে উঠেছে। দীপা রামেশ্বরকে চেনে। বছর 5 আগে যখন এসেছিল, দীপার ছেলের হোমিওপ্যাথি চিকিৎসা বাতলে দিয়ে গিয়েছিল। সত্যি ছেলেটা সেরে উঠেছিল ওর চিকিৎসায়। তাই দীপা ওকে সমীহ করে। সেও অন্য সকলের মতো ওর নাম দিয়েছে বেলেডোনা 30। সোমনাথ ফিরে আসতে রামেশ্বর বললে, একটা দারুণ গুড নিউজ আছে, জানাতে এলাম। সোমনাথ হেসে বললেন, হে বয়সে আর কি গুড নিউজ হবে, নতুন চাকরি? বলে হো হো করে হাসলেন। আজকাল সোমনাথকে কোনো খবরই আনন্দ দিতে পারে না। সবসময়ই কেমন একটা উৎকণ্ঠা আর উদ্বেগ পরিবারের সকলকে নিয়ে। কারো অসুখ বিসুখ, সামান্য দুর্ঘটনা, কিংবা বেলু বা মানু এখনো ফিরল না কেন। তবু রামেশ্বরের মুখের দিকে তাকিয়ে বুঝতে পারলেন, যে খবরই হোক সে যেন ভেতরে ভেতরে বিষম খুশি হয়ে আছে। প্রশ্ন করতে হলো না। রামেশ্বরের সারা মুখ আনন্দে ঝলসে উঠল। দুহাত দুদিকে ছড়িয়ে হাসতে হাসতে বলল, প্রেসিডেন্টের সঙ্গে দেখা করে এলাম। সোমনাথ প্রথমটা হৃদয়ঙ্গম করতে পারলেন না। আজকাল বাইরের পৃথিবীর সঙ্গে ওর কোনো যোগাযোগ নেই বললেই চলে। খবরের কাগজ পড়েন, খুঁটিয়ে খুঁটিয়ে পড়েন, তা না হলে সময় কাটবে কি করে। কিন্তু কোনো কিছুই যেন মনের উপর ছাপ রেখে যায় না। সমস্ত পৃথিবী এখন এই ঘরের মধ্যে। আর কোনো কিছু সম্পর্কে ওর কোনো আগ্রহ নেই, কৌতূহল নেই। বুঝতে পারেনি দেখে রামেশ্বর বললে, মেয়ে অনেকদিন থেকে চিঠি লিখছে যাবার জন্যে, গিয়েছিলাম। হাসল রামেশ্বর, বললে, ভাবলাম এসেছি যখন একবার প্রেসিডেন্টের সঙ্গে দেখাই করে যাই। বলে মনের আনন্দে হাসল। সোমনাথ এতক্ষণে বুঝলেন, সব মনে পড়ে গেল। বিস্মৃতির মধ্যে চাপা পড়া এক ঝলক দৃশ্য মুহূর্তে ভেসে উঠেই মিলিয়ে গেল। রামেশ্বর তখন আনন্দে অনর্গল। বললে, 40 বছর আগেকার কথা, কি বলো, নাকি আরো বেশি? সব তো ভুলে যাবারই কথা। তবু কপাল ঠুকে একখানা চিঠি লিখে ফেললাম সেসব দিনের অনেক কথা মনে পড়িয়ে। রামেশ্বরের সমস্ত শরীরে যেন আনন্দ উপছে পড়ছিল। হাসতে হাসতে বললে, সব মনে আছে সোমনাথ, সব। কত গল্প হলো, এত ব্যস্ত তবু অনেকক্ষণ ধরে গল্প করলেন, কত কি খোঁজ নিলেন। তারপর হাসি হাসি মুখে চুপ করে রইল, যেন পরীক্ষা করে দেখছে সোমনাথের কোনো কৌতূহল হয় কিনা, কিছু প্রশ্ন করেন কিনা। সোমনাথ কোনো প্রশ্নই করলেন না, যেন বাইরের জগৎ থেকে নিজেকে গুটিয়ে নিয়ে এসেছেন। কোথাও কোনো চাওয়া পাওয়া নেই। সেসব স্মৃতিও মুছে ফেলেছেন মন থেকে। শুধু এই রামেশ্বরের আনন্দ উনি আনন্দ পেয়েছেন দেখানোর জন্য মুখে ঈষৎ হাসি আনলেন। তাহলে তো একটা কাজের মতো কাজ করেছ, ঠিকই বলেছ, গুড নিউজ। রামেশ্বর বললে, আরে না না, আরও খবর আছে, রিয়েল গুড নিউজ অন্য। বলে থামল। সোমনাথের মুখের দিকে তাকালো। তুমি বিশ্বাস করবে না, যতক্ষণ ছিলাম ঘুরিয়ে ফিরিয়ে শুধু তোমার কথা। তেমনি ছিপছিপে আছো নাকি মোটা হয়ে গেছো, ছেলেরা কি করে, কোন পোস্টে রিটায়ার করেছো, আগের মতোই বাগমিয়ার আইডিয়ালিস্ট আছো কিনা, কত কথা। এবার সোমনাথের মুখেও একটু একটু হাসি দেখা গেল। দীর্ঘশ্বাস ফেলে বললেন, যে যতই বড় হোক পুরনো দিনগুলি কি আর ভুলতে পারে? রামেশ্বর বললে, শোনো শোনো, তারপর উঠে আসছি, তোমার ঠিকানাটা চাইলেন। বলেই হাসতে হাসতে পকেট থেকে ছোট্ট একটা ডায়েরি বের করলো রামেশ্বর। দেখিয়ে বললে, ভাগ্যি সেটা পকেটে ছিল, লিখে নিলেন। ডায়েরির পাতাটা বের করে দেখালো রামেশ্বর। এই ঠিকানাটা। ঠিকানা যে ডায়েরির পাতায় সত্যি লেখা আছে দেখালো রামেশ্বর। তারপর বলল, ঠিকানাটা লিখে নিয়ে বললেন, কলকাতায় এলে দেখা করবেন তোমার সঙ্গে। আমার সঙ্গে? কেমন বিচলিত দেখালো সোমনাথকে, যেন বিশ্বাসই হচ্ছে না, কিংবা বিব্রত বোধ করছেন। রামেশ্বর বললে, হ্যাঁ তোমার সঙ্গে। ঠিক তখনই দীপা চা নিয়ে এলো। আর রামেশ্বর বললে, বসো বৌমা বসো। দীপা সংকোচের সঙ্গে ডিভানের একপাশে বসল। রামেশ্বর আবার কথাগুলো বলতে শুরু করলো দীপাকে। এতক্ষণে সোমনাথের মুখ বেশ খুশি খুশি। একবার কথা উঠেছিল, সুরঞ্জনকে বলেছিলাম একসময় ওকে চিনতাম। রামেশ্বর বলে উঠল, চিনতাম কি হে, তুমি তো স্টার্টিং পয়েন্ট, কে ভেবেছিল ওখানে গিয়ে পৌঁছবেন? সোমনাথ বললেন, না না তা নয়,
কিন্তু কাছাকাছি তো ছিলাম, আমি জানি। সুরঞ্জন সেদিন বিশ্বাসই করেনি। বিশ্বাস করার কথাই নয়, তাই কাউকে বলি না। দেখলে তো বৌমা। দীপা আর বসে থাকেনি, দ্রুত বেরিয়ে চলে গেছে। সোমনাথ বুঝতে পারেননি বিশ্বাস করল নাকি হাসি চাপতে উঠে গেল। কিন্তু ততক্ষণে এই প্রথম হয়তো সোমনাথ বসার ঘরখানা খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে শুরু করলেন। গল্পকথনটাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছিলেন রমাপদ চৌধুরীর গল্প ছাদ। আজ প্রথম পর্ব, গল্পটির 4 পর্বে শেষ হবে। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবার মতো শুনছেন, কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। আমাদের চারপাশে এখন যে সময় যাচ্ছে, লকডাউনের যে পরামর্শ আপনাদের জন্য আছে, আপনারা সেগুলো মেনে চলবেন। নিজে ভালো থাকবেন, আশপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।